হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-তে ছায়া প্রকৌশলী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায় থেকে এমসিকিউ #3 অর্থাৎ আজকের ভিডিওতে আমরা 1 2 3 হলো 1 2 3 তিনটে যদি হয় তাহলে 30 অবধি কমপ্লিট। হ্যাঁ, আজকে ফোর্থ পার্ট অর্থাৎ 31 থেকে 40 নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিকই আছে, আমার একটু ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছিল। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার 2 3 মার্চ সেটার প্রিপারেশনও খুব ভালো চলছে। আমিও বিন্দাস আছি, খুব ভালো আছি। বছরের শেষ সময় চলছে, পড়াশুনো করো, সুস্থই থাকো, ভালো থাকো, শরীর টরীর খারাপ করো না এবং তার সাথে সাথে মন দিয়ে পড়াশুনো করতে থাকো। পড়াশুনো ততটাও বোরিং জিনিস নয় যতটা বোরিং জিনিস তোমরা মনে করো। তাহলে কি স্যার তার চেয়েও বোরিং জিনিস? সেটা কি আর বলা যায়? সেটা বললে তো অন্যায় করা হবে, তাই না? 31-এর প্রশ্নটা দেখো, ভালো করে বুঝবে। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওর একটাই টার্গেট থাকবে, প্রত্যেকটা অ্যাপ্রোচ ভালো করে বোঝা। আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে এবং তার সাথে সাথে বুঝতে পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, বুঝতে না পারলে কমেন্ট করবে এবং সেটাকেও টাইমটাকে মেনশন করে। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেছে সবারই? এবার দেখো 31-এ আমি ফিরে আসি। রো ঘনত্ব বিশিষ্ট একটি তরলে, বেশ, রো ঘনত্ব বিশিষ্ট একটা তরল আছে, তাহলে তরলটাকে ড্র করি। ধরো এইভাবে একটা জার আছে, মানে একটা গামলা টাইপের আছে, সেখানে জল আছে পরিপূর্ণ, এত দূর অবধি জল আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার বলছে এল বাহু বিশিষ্ট একটি কাঠের ঘনক আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। তাহলে একটা ঘনককে আমাকে ড্র করতে হবে এইভাবে, তার কিছুটা ভাসছে আর কিছুটা জলের ভেতরে আছে, ঠিক আছে, থাক এইভাবে জল আছে এত দূর অবধি, ঠিক আছে, কিছুটা ভাসছে আর কিছুটা জলের মধ্যে আছে। এটা হচ্ছে বিষয়। কথাটা বোঝাতে পারলাম? কাঠের ঘনত্ব হচ্ছে ডি, অর্থাৎ এর যে ঘনত্ব সেটা হচ্ছে ডি। তাহলে যদি বলি জলের ঘনত্ব, জল না অ্যাকচুয়ালি তরল, রো ঘনত্ব বিশিষ্ট একটি তরল, তাহলে জল কেন লিখব? অন্যায় ওটা। তরলের ঘনত্ব আর হচ্ছে বস্তুর ঘনত্ব। তরলের ঘনত্ব হচ্ছে রো আর বস্তুর ঘনত্ব হচ্ছে ডি, এই দুটো বলে দিয়েছে। আর কি বলেছে? ঘনকটিকে সামান্য ডুবিয়ে ছেড়ে দেওয়া হলে, একটু টিপে ঢুকিয়ে দিলাম তারপর ছেড়ে দিলাম, তাহলে কি হবে? দুলবে একটু। এই যেটা দুলবে তার পর্যায়কাল কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে আর কি। গল্পটা হলো যে একে যদি এক্স পরিমাণ ডুবিয়ে দেওয়া হয়, ওই ছবিটা আঁকাটা একটু চাপের হয়ে যাবে, মানে এখান থেকে আর একটু কিছুটা ডুবিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওর যতটা ফ্রন্টটা দেখতে পাচ্ছ তার চেয়েও বেশি নিচে ডুবে যাবে, বুঝতেই পারছো? তাহলে যে ধরি, এটা একটু ইমাজিন করো, আঁকাটা একটু সমস্যাজনক হয়ে যাবে, যে ধরি এক্স অংশ আরও জলে ডোবানো হলো, আরও জলে ডোবানো হলো, এটা বিষয়। তাহলে এক্স অংশ যদি জলে ডোবানো হয় তাহলে প্রত্যানয়নকারী বলের পরিমাণ কত? এগুলো এমসিকিউতে দিচ্ছে, যাই হোক এগুলো একটু ব্যাখ্যাকারী হয়ে গেল। প্রত্যানয়নকারী যে বলটা হবে, কোনটা হবে প্রত্যানয়নকারী বল? প্রত্যানয়নকারী বল হবে যেটা অতিরিক্ত পরিমাণে বলও মানে এবার ফেস করবে বা ফিল করবে, অর্থাৎ এক্স পরিমাণ ডুবিয়ে দেওয়ার ফলে জলকে উপর দিকে একটা বল প্রয়োগ করবে। কথাটা বোঝা গেল? আবার নিচের দিকে ওর একটা ওজন কাজ করবে, সেটাও ঠিক আছে। এই দুটোর কিন্তু সামঞ্জস্যপূর্ণতার কারণেই কিন্তু ওর মধ্যে একটা দোলন সৃষ্টি হবে, প্রত্যানয়নকারী বল। সে প্রত্যানয়নকারী বল হবে যে অতিরিক্ত, মানে ওকে যদি আমি নিচের দিকে ডুবিয়ে দিই তার মানে ওর আর একটু কিন্তু অংশ ভেতরে ঢুকলো, এক্স অংশ ভেতরে ঢোকার ফলে তরলে, জলে না তরলে ঢোকার ফলে কিছু পরিমাণ তরল উপচে যাবে কিন্তু বাইরের দিকে, এটা একটা ভাববার বিষয়। তাহলে এই অপসারিত জলের যে ওজন সেটাই কিন্তু হবে ওর মধ্যে, অপসারিত জলের না অ্যাকচুয়ালি তরলের ওজন, এটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি প্রত্যানয়নকারী বলের মান। এবার এই অপসারিত তরলের ওজন মানে হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন মানে হচ্ছে ঘনকটির আরও যতটা ডোবালাম তার আয়তন, আরও কতটা ডোবালাম, সেটা হচ্ছে লেন্থটা হচ্ছে এক্স, আর একটা পাশের ক্ষেত্রফল কত? এল বাহু বিশিষ্ট, তো তাহলে এল স্কোয়ার হয়ে যাবে।
এটা হয়ে গেল আয়তন কার? বস্তুটির, কারণ সমায়তন জলকে অপসারিত করে। জলের আয়তন অর ইউ ক্যান সে বস্তুটির আয়তন বা অতিরিক্ত বস্তুর আয়তন। এবার হচ্ছে জলের ঘনত্ব হুইচ ইজ রো এবং জি, এটা হচ্ছে ওর কিন্তু প্রত্যানয়নকারী বল। তাহলে এইটাকে আমি তুলনা করতে পারি এম এর সাথে। এটা মানে হচ্ছে এফ আর এফ মানে হচ্ছে এম এ মানে হচ্ছে এই টোটাল জিনিসটা। এবার যদি বলি যে বস্তুটার উপরে ক্রিয়ারত বল, বস্তুটার যদি মাস, এটা কার মাস? বস্তুটার উপরে প্রত্যানয়নকারী বল কার উপর কাজ করে? বস্তুর উপর। তাহলে এটা বস্তুটার মাস, বস্তুটার ত্বরণ। তাহলে বস্তুটার ত্বরণ আমরা জানি না, রেখে দেবো। বস্তুটার মাস আমরা জানি যে বস্তুটার আয়তন কত? এল কিউব, কারণ ওর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু এল কিউব, এবং ওর ঘনত্ব হুইচ ইজ ডি, এটা হচ্ছে ওর মাস। তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন হুইচ ইজ এক্স এল স্কোয়ার রো জি। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পারলাম আশা করি। এখান থেকে আর এখান থেকে কেটে এখানে একটা এল পড়ে থাকবে, পড়ে যদি থাকে তাহলে এ সমান কত দাঁড়ালো? এ সমান দাঁড়ালো, এক্সটাকে সাইডে রাখো, রো জি হোল ডিভাইডেড বাই এল ডি। এইটাকে যদি আমি কম্প্যারিজন করি, কার সাথে কম্প্যারিজন করব? কম্পেয়ার উইথ এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। প্লাস মাইনাসটা দিলাম না, নেগেটিভ সাইনটাকে উপেক্ষা করে বললাম, নেগেটিভ সাইনটা আমরা জানি। কম্প্যারিজন করলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি সেটা দেখো ওমেগা স্কোয়ারের সাথে সমান হয়ে যাবে। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু রো জি আপন এল ডি। তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে, ওমেগা দাঁড়াচ্ছে রুট ওভার রো জি আপন এল ডি। তাহলে আমাদের পর্যায়কাল দাঁড়াবে 2π বাই ওমেগা, 2π বাই ওমেগা। ওমেগাটার উল্টো নিয়ে নেবো, এলডিটা নিচে ছিল ওপরে যাবে, রো জি ওপরে ছিল নিচে আসবে। 2π রুট ওভার এল ডি বাই রো জি। অপশান নাম্বার বি, এটা AIEEE 2011-তে এসছে, AIEEE 2011-তে এসছে এটা। ঠিক 31 কমপ্লিট, 32-তে যাই। বোঝাতে পারলাম তো? আলম্ব বিন্দু স্থির থাকলে একটি সরল দোলকের পর্যায়কাল T1। সরল দোলকটির আলম্ব বিন্দুকে ওপরের দিকে সরানো হচ্ছে, মানে ওপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সময়ের সঙ্গে দোলকটির ঊর্ধ্বমুখী সরণ ওয়াই এর সম্পর্কটি হলো ওয়াই ইজ ইকুয়াল টু কেটি স্কোয়ার, আর কে এর মানটা হচ্ছে কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা ধ্রুবক। আচ্ছা, সরণটা দিয়ে দিয়েছে, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কেটি স্কোয়ার। এখান থেকে ত্বরণটা বার করো তো। একবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে বেগ, সেটা হবে 2kT, আর আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আসছে 2k, তার মানে হচ্ছে 2 × 1, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এই ত্বরণ নিয়ে আমি উপর দিকে তুলছি। আলম্ব বিন্দু যদি স্থির থাকতো তখন হতো T1, আর আলম্ব বিন্দু যখন স্থির আছে তখন যদি T1 হয় তাহলে T1 এর মান হবে 2π রুট ওভার এল বাই জি। বাট আলম্ব বিন্দু যদি স্থির না থাকে, T2 হয়, তখন যেটা হবে 2π রুট ওভার, লেন্থটা সেম থাকবে, জিটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ অফ তোমরা লিফটের অঙ্ক অবশ্যই দেখে থেকেছো যে যদি সিস্টেমটা একটা উপর দিকে বল পায়, অর্থাৎ লিফট যদি উপরে যায় নিজেকে ভারী লাগে, অর্থাৎ ত্বরণটা বাড়ে, G+A হয়ে যায়। তাহলে এটাকে আমি যোগ করে দেবো G+A, তার মানে হচ্ছে G+2, এর মান তো 2 বাবা, হয়ে গেল, ক্লিয়ার। এবার আমাকে জানতে চেয়েছে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার। T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার করে নাও, তাহলে হয়ে গেল, কাজ শেষ। এখানে জিটার মান কিছু বলে দেয়নি, যেহেতু কিছু বলে দেয়নি তাহলে আমাদের উচিত 9.8 ধরা, কিন্তু 9.8 ধরে না অঙ্কটা মিলবে না, তোমাকে 10 ধরতে হবে। এটাও একটা দুর্ভাগ্য, মানে বলে দেওয়া উচিত, 10 ধরলে বলে দেওয়া উচিত। এটা আমি প্রত্যেকবারই বলি যে জি যদি 10 ধরতেই হয় তাহলে সেটা উল্লেখ করে দিন না, তাহলে তো হয়ে গেল। চলো দেখি আমরা, T2 স্কোয়ার বলেছে, T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 তার স্কোয়ার। তাহলে এই যে টাইম পিরিয়ড, এটা অবশ্যই জি এর সাথে ব্যস্তানুপাতি, শুধু জি এর সাথে না, রুট জি এর সাথে ব্যস্তানুপাতি। এল এর তো সেম আছে, তাহলে জাস্ট রুটের মধ্যে আসবে T1 এর ক্ষেত্রে যে জিটা আসবে সেটা জি, আর নিচে আসবে G+2। তাহলে রুট ওভার এখানে আমি নেব 10, আর এখানে 10 আর 2 নেব 12। তাহলে এটাকে হচ্ছে কত, না স্কোয়ার নিলে আর রুট কেন থাকবে, স্কোয়ার নিয়ে নিয়েছি তো, আর রুট থাকবে না। 2 × 5 = 10, 2 × 6 = 12, তাহলে 5/6। অপশান নাম্বার বি, বাট 6 T1 স্কোয়ার বাই, আচ্ছা, তাহলে এখান থেকে যদি T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার করি সেটা আসবে 6/5, অপশান নাম্বার এ।
এটা আইআইটি 2005-এ এসছে, আইআইটি 2005-এ এসছে। ক্লিয়ার হয়ে গেল আশা করি, কোনো সমস্যা থাকার কথা নয়। আমি ভিডিও অন করেছি তো, আমার তো আবার বদ অভ্যাস আছে না, করেছি 10 মিনিট পড়ানো হয়ে গেল। 33তে কি বলেছে, সরল দোলগতি সম্পন্ন কোনো কণার সমীকরণ যদি x = a sin ωt হয়, তাহলে কণার প্রাথমিক অবস্থান কোথায়? প্রাথমিক অবস্থান মানে at t = 0। বসিয়ে দাও না, নিজেই বসিয়ে দাও, নিজেই বুঝতে পারবে। পুটিং t = 0, তাহলে x এর মান কত আসবে? sin 0 এর মান 0, মানে এটা 0। অর্থাৎ সাম্যাবস্থান থেকে শুরু করেছে। সাম্যাবস্থান থেকে যে কোনো দিকেই হতে পারে, এবারে কোন দিকে গেছে সেটা তো বলা যাবে না। তাহলে মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দুতে, হ্যাঁ অপশান নাম্বার সি। বাঁয়ে গেছে ডাঁয়ে গেছে তো বলা যাবে না, না। চলো 34-এর দিকে যাওয়া যাক। 34, একটি স্প্রিংকে কেটে দুভাগে এমনভাবে ভাগ করা হলো যেন একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হয়। আচ্ছা, মানে একটা স্প্রিংকে এতটা রাখলো আর একটা স্প্রিংকে এর অর্ধেক রাখলো। আচ্ছা ঠিক আছে, এমনি রাখলো। এবার কি বলেছে, যদি মূল স্প্রিংটির বল ধ্রুবক কে হয়, তবে বড় অংশটির বল ধ্রুবক কত? আচ্ছা, এটা তুল্যতার একটা ব্যাপার থাকছে। আচ্ছা, বড় যেটা ছিল যখন এত দূর থেকে এত দূর ছিল, তার যে বল ধ্রুবক সেটা ছিল কে, এটা হলো বিষয়। এবার এটাকে যদি কেটে দেওয়া হয় মাঝে, একটা মানে এর যে লেন্থটা ছিল, ধরি এর লেন্থটা ছিল x, তাহলে এখন লেন্থটা কত হয়েছে? 3 ভাগের 2 ভাগ তো 19, মানে এটা 2-এর 3x, আর এটা হয়ে গেল কত? 1-এর 3x। এবার একটা শর্টকাট বলছি, ভালো করে বুঝতে পারবে তাহলে। দেখো এখানে ফোর্স সেম কাজ করবে, কারণ একটার পর একটা কানেক্টেড আছে। সিরিজ কানেকশন থাকলে ফোর্সটা সেম কাজ করে, কিন্তু এক্সগুলো ডিফারেন্ট হয়ে গেছে। এটাকে x1 বলতে পারো, এটাকে x2 বলতে পারো, বলতেই পারো, কোনো আপত্তি থাকার কথা নয়। এখন যদি আমি বলি যে f = kx, এটা সবাই মান্য করবে, অমান্য করার কোনো ব্যাপার নেই। এবার যদি আমি বলি যে fটা কনস্ট্যান্ট, তাহলে kx = কনস্ট্যান্ট বলতে পারি? অবশ্যই পারি। তাহলে k ভ্যারিজ অ্যাজ 1/x, এটাও বলতে পারি। kx এর গুণফলটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখানে কে এক্সটা যেরকম আছে কেটা তার উল্টো হয়ে যাবে, মানে এটা 2-এর 3 অফ ইনিশিয়াল, 2-এর 3 অংশ হয়ে গেছে প্রাথমিকের সাপেক্ষে। তো প্রাথমিকে কে কত ছিল, মানে বল ধ্রুবক কত ছিল কে, তাহলে এটা 3-এর 2 সাপেক্ষ হয়ে যাবে, 3-এর 2 অফ কে, আর এটা 3k হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো? হলো না মনে হয়? এই দুটোকে গুণ করো, এটাকে k1 তো, আর এটা হচ্ছে k2, k1 x1 গুণ করো, কি পাচ্ছ বলো তো আমাকে? এটা কালো কালারে লিখছি আমি, k1 আর x1 গুণ করো। k1 x1 গুণ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে kx, আর k2 x2কে যদি গুণ করো, k2 x2কে গুণ করলে 3 আর 1-এর 3 কেটে পড়ে, এখানেও kx, আর এখানেও যদি তুমি দেখো ফোর্সটা, এখানেও কিন্তু kx। তাহলে ফোর্সের কোনোরূপ কোনো পরিবর্তন কিন্তু হলো না, সিরিজ কানেকশানে তাই হয়। আশা করি কথাটা বোঝাতে পারলাম। একটা জিনিসে মাথায় রাখবে যে লেন্থটা যেভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা তার অনন্য হিসাবে ডিস্ট্রিবিউট হবে। এটা 2-এর 3 হিসাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা 3-এর 2 হিসাবে ডিস্ট্রিবিউট হলো কেটা। এখানে 1-এর 3 হিসাবে ডিস্ট্রিবিউট হলো, এটা তাহলে 3-এর 1 হিসাবে ডিস্ট্রিবিউট হবে। দ্যাটস ইট। তারপর কি জানতে চেয়েছে, বলছে বড় অংশটির বল ধ্রুবক কত? বড় অংশের বল ধ্রুবক 3-এর 2k, 3-এর 2k, অপশান নাম্বার বি। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা থাকলে নিজে একবার ভিডিওটা পজ করে দেখো। 34 কমপ্লিট। বলেছিলাম সরল দোলগতি ঠিক সময় চলে আসবে, কথা দিই তো কথা রাখি তো আমি, অন্যান্য টিচারদের মতো না। এটা হচ্ছে বিষয়, আমি আমার কথা রাখি, মানে রাখবার চেষ্টা করি, খুব সমস্যা না হয়ে গেলে। এবারে যদি কাল আমি মরে যাই তাহলে বিষয়টা আলাদা, এমনি ব্যাপার। তবে একটা জিনিস ঠিক, যে জীবনে বড় কিছু করতে গেলে জীবনে বাধা থাকা, মানে বাধার প্রয়োজন খুব বেশি। 35 একটা अरेंजमेंट दी दीजिए। जो लोग सोच रहे थे कि और सोच रहे हैं कि के और के ये जो दो ठो स्प्रिंग है, ये दो सीरीज़ में है, वो लोग अभी नहा कर आए। अभी इसी वक्त जब भी मेरा वीडियो आप लोग देख रहे हैं तब भी नहा कर आए, क्योंकि आप लोगों से बास आ रही है। যাই হোক, অনেক কিছু হিন্দি ছেড়ে দিলাম। যারা যারা মনে করছো যে এই দুটো স্প্রিং একে অন্যের সাথে সিরিজ কানেকশানে আছে, তারা রীতিমতো এখনও বাচ্চা আছো। মানে বোঝায় একটু, না বুঝলে তো বিষয়টা ক্লিয়ার হবে না। এইভাবে একটা নততলার সাথে কানেক্টেড আছে, এইখানে একটা ইয়ে আছে,
এখান থেকে একটা স্প্রিং আছে, দেন এখানে একটা মাস আছে, দেন আরও আর একটা স্প্রিং আছে, দেন ওই পাশটাও রিজিড আছে। এই গেল বিষয়। এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আই হোপ সো। হ্যাঁ, এটার বল ধ্রুবক কে, এটার বল ধ্রুবক কে, এই যে মাসটা সেটা হচ্ছে এম। ক্লিয়ার হয়ে গেছে? একটি এম ভরের বস্তু দুটি হালকা স্প্রিং এর দুই দিকে একটি নততলের উপর শক্তভাবে আটকানো আছে। যদি প্রতিটি স্প্রিংয়ের বল ধ্রুবক কে হয় তাহলে সংস্থার দোলনকাল কত হবে? খুব ইজি, কোনো সমস্যা থাকার কথা নয়। আমার সাথে একটা একমত হবে যে দোলনকাল যেটা হওয়ার কথা, দোলনকাল টি ইজিক্যাল টু 2π√, মাসটা হচ্ছে এম ডিভাইডেড বাই কে তুল্য। যেহেতু দুটো আছে তাই কে তুল্য নেব আমরা। এটা নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবে তোমরা। এবার প্রশ্নটা হচ্ছে কে তুল্যটা নির্ণয় করতে হবে, আর কিছুই না। ধরো একটা জিনিস মনে মনে, যে সিরিজ কানেকশান আমরা কখন বলি? সিরিজ কানেকশান আমরা বলি যদি দৈর্ঘ্যের প্রসারণটা একই হয়। আমার সাথে নিশ্চয়ই এটা একমত হবে। প্যারালাল কানেকশান, মিস্টেক, প্যারালাল বা সমান্তরাল সমবায়, প্যারালাল কানেকশান বা কম্বিনেশন কখন বলি আমরা? যদি এক্সটা সমান হয়, এক্স যদি ধ্রুবক হয়, দুটো ক্ষেত্রে এক্সটা ইকুয়াল হলো, বা বলা ভালো সেম হলো। সেম যদি দুজনের কিন্তু ইয়েটা হয়, মানে পরিবর্তনটা হয়, দৈর্ঘ্যের পরিবর্তনটা যদি সেম হয় তাহলে প্যারালাল কানেকশান। আর এখানে কি আলাদা হবে? ফোর্সটা আলাদা হবে, ফোর্স ডিফারেন্ট, এখানে ফোর্সটা ডিফারেন্ট। আর যদি সিরিজ কানেকশান হতো, একটার পর আর একটা সিরিজ কম্বিনেশন, তাহলে কি হতো? তাহলে তোমাদের এক্সটা কিন্তু ডিফারেন্ট হতো, ফোর্সটা একই হতো। এখানে যে বললাম যে ফোর্সটা সেম, এই অঙ্কটাতে, এর আগেরটাতেই, এখানে ফোর্সটা কিন্তু হয়ে যায় সেম। এবার দেখো না এখানে কি কাজটা করছে, লেটস চেক। যদি আমি এই এম ভরের বস্তুটাকে একটু এই দিকে শিফট করলাম, টেনে দিলাম, তাহলে স্প্রিংটা দেখতে এরকম হবে। দেখো তো, ওটা যদি টেনে দিই, ওই দিক বরাবর টেনে দিলাম, মানে অ্যাকচুয়ালি এই স্প্রিংটাকে টানলাম, প্রথম স্প্রিংটাকে, এটা স্প্রিং নাম্বার 1, এটা স্প্রিং নাম্বার 2, অর্থাৎ আমি প্রথম স্প্রিংকে দ্বিতীয় স্প্রিংয়ের দিকে নিয়ে গেলাম। তাহলে প্রথম স্প্রিংটা যেখানে ছিল সেখানে না থেকে একটু এমনি হয়ে যাবে, বড় করে হয়ে যাবে, ঠিক। আর এখানে হচ্ছে আমাদের এম, এটা একটু গুটিয়ে যাবে, কারণ ওর সাথে তার যাবার জায়গা নেই। ওই পাশে অমনি একটা বন্ধন দেওয়া আছে, ওটাকে ক্রস করতে তো পারবে না, ফিক্সড পোর্শন আছে। তাহলে এর যে জায়গাটা ছিল, ধরো এত দূর ছিল, একে যে বাড়ানো হলো, অর্থাৎ এই প্রথম স্প্রিংকে, সেটা যদি এক্স পরিমাণ তুমি বৃদ্ধি করেছো, ও যে নিজের জায়গা থেকে টিপে গেল, অর্থাৎ ছোট হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, 2 নম্বর স্প্রিংটা, সেটাও তত পরিমাণেই সংকুচিত হবে। এ যতটা বাড়লো ও ততটা কমলো, কারণ এই লেন্থটা সেম। আশা করি কথাটা আমি বোঝাতে পারলাম। এই টোটাল গল্পটা চেঞ্জ হয়ে যেত, পয়েন্ট টু বি নোটেড, এখানে দেখো ভালো করে, এই টোটাল গল্পটা চেঞ্জ হয়ে যেত যদি এই পাশটা ফিক্সড পোর্শন না থাকতো, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। বোঝাতে পেরেছি আশা করি। তো এই কারণে যেহেতু এতে দুজনের ইলংগেশন বা দৈর্ঘ্যের পরিবর্তন সেম, দুটো স্প্রিংয়ের, এ যতটা প্রসারিত হবে ও ততটা সংকুচিত হবে। দ্যাটস ওয়াই দিস টু স্প্রিং আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন। কথাটা ক্লিয়ার হলো? তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে কে তুল্য নির্ণয় করার উপায় হচ্ছে k1 + k2, k1 + k2। এখন k1 ও কে আর k2 ও কে, তাই হয়ে গেল 2k। তাহলে আমাদের দোলনকাল যেটা দাঁড়াবে সেটা হবে 2π√m/k তুল্য, কে তুল্য মানে কত? 2k। তাহলে m/2k। ক্লিয়ার হলো আশা করি? m/2k কোথায় আছে? অপশান নাম্বার এ, কোনো পরীক্ষায় আসেনি। আমি একটু জল পান করি, জল তেষ্টা পাচ্ছ। ঠিক আছে, কটা হলো? 5টা প্রশ্ন হলো না, আরও 5টা প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, প্রিয় ভাই বোনেরা, বড় দাদার মতো বলছি, পড়াশুনোটা করো, ওটাই তোমার জীবন বদলাতে পারে। পড়াশোনার বাহ্যিক কৃতকার্য যে সবগুলো আছে সেগুলোও জীবন পরিবর্তন ঘটাতে পারে, না ঘটানো না, কিন্তু এইটা ফান্ডামেন্টাল। এটা করলে তোমার একটা বেসটা ক্লিয়ার হয়, এটাও দরকার। 36 দেখো, 36 কি জানতে চেয়েছে? 36 জানতে চেয়েছে যে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে অবস্থিত একটি ঘর্ষণহীন রাস্তায় অনুভূমিকের সাথে
প্রথমে গাড়িটা কেমন ছিল, এমনি ছিল, এইভাবে ছিল, ওই যাই হোক এটাই গাড়ি আমার কাছে, ওই হলো, এগুলো কানেক্টেড নেই, এইভাবে আছে, এইভাবে। তাহলে অনুভূমিকের সামনে, অনুভূমিকের সাথে ওর ছাদটা এইভাবেই ছিল। এখন অনুভূমিকটাই যদি, অনুভূমিকের সঙ্গে যদি আলফা কোণ অবস্থিত একটি ঘর্ষণহীন, আচ্ছা অনুভূমিকটাই যদি এমনি না থেকে অনুভূমিকের সাপেক্ষে একটা রাস্তা আছে, যে রাস্তাটা আলফা কোণে আছে, তাহলে গাড়িটা যেটা নামবে এইভাবে নামবে অবশ্যই। এই কোণটা কিন্তু আলফা, এই কোণটা আলফা, ঠিক আছে। ওই গাড়ির ছাদ থেকে এল দৈর্ঘ্যের একটি সরল দোলক ঝোলানো থাকে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এখানটাতে সরল দোলক কীভাবে আছে, ও তো ঝুলবে, ও তো নিচের দিকে ঝুলবে, এমনি ব্যাপার, ও তো ওইভাবে ঝুলবে। কিন্তু গল্পটা হচ্ছে যে এর যে লম্ব প্রতিক্রিয়া বলটা যেটা এইভাবে আছে, সেটা সাপেক্ষে যে এইটা, ওর এমজি তো এইদিকেই কাজ করবে, আর এইদিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, অর্থাৎ ওর মধ্যে যে জিটা কাজ করবে, ওইখান থেকে কিন্তু একটা বস্তু ঝুলছে, ঝোলাটা আর ওরকম নেই, ঝোলাটা এইদিকে হয়ে গেছে। একটা বস্তু যদি প্রথমে এমনি করে ঝুলছিল, এখন এটা কাজ করে দেওয়ার ফলে এমনি হয়ে গেছে, তখন সে এমনি করে ঝুলছে, অসুবিধা নেই কিছু। অমনি তো আর ঝুলবে না গাড়ির সাথে সাথে, ও গাড়ির সাথে একটা কোণ করে ঝুলছে। দেখো গাড়ির তলটা এখন এরকম, আর ও ঝুলছে কিন্তু এরকম, এটাতে ঝুলছে আর গাড়ির তল কিন্তু এরকম, আর এইখানে একটা কোণ থাকবে, সেটাও কিন্তু আলফা হবে। এটাও ট্রু, এটা আমরা নততলের ক্ষেত্রে দেখেছি, নততলায় প্রচুর অঙ্ক সলভ করানো হয়েছে, ঠিক এত দূর অবধি কোনো সমস্যা থাকার কথা নয়। এবার এই দিক বরাবর একদম নিচে বরাবর তো আমাদের জি কাজ করছে, অতি অবশ্যই জি কাজ করছে। এদিকে যদি জি কাজ করে তাহলে এইদিকে আমাদের জি কস থিটা কাজ করছে, অতি অবশ্যই জি কস থিটা বা জি কস আলফা, মাই মিস্টেক, জি কস আলফা কাজ করছে, জি কস আলফা কাজ করছে। তাহলে তলের সাপেক্ষে যে কম্পোনেন্টটা কাজ করছে, যে তলেও আছে, আমরা সেই তলটাকে কার্যকর ত্বরণ হিসাবে ট্রিট করি, ওই তলটাকে। অর্থাৎ ওর যেটা লম্ব প্রতিক্রিয়া বল, এটা তো লম্ব প্রতিক্রিয়া বল, আর তার উল্টো সাইডে যদি বলের হিসাবে কনসিস্টেন্সি দেখি, তাহলে এনটা হয়ে গেল এমজি কস আলফা। এনটা যদি আমাদের এমজি কস আলফা হয়, এখানে নিশ্চয়ই কেউ আপত্তিকর মন্তব্য করবে না, কস আলফা, অতি অবশ্যই তাই। জানতে চেয়েছে গাড়ির ছাদ থেকে এল দৈর্ঘ্যের একটি সরল দোলক ঝোলানো থাকে, তবে দোলকটির পর্যায়কাল কত হবে, দোলকটির পর্যায়কাল কত হবে। আচ্ছা, তাহলে এই যে গল্পটা দাঁড়াচ্ছে যে এইখান থেকে যদি আমাকে কার্যকর ত্বরণটা জানতে চাই, আমি বারবার বলেছি যে লম্ব প্রতিক্রিয়া বল আমাদেরকে কিন্তু ওজন মাপতে সাহায্য করে। আমরা ওজন এটা মাপি না যে যতটা আমাদের ওজন, আমরা ওজন সেটা মাপি, ওয়েনিং মেশিন আমাকে সেই ওয়েটটা দেয় যে ওয়েটটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বলের মান। তার জন্য লিফটের কিন্তু আমাদের ইয়েটা বেড়ে যায়, ওজন তো আমার ওই আছে, কেন বাড়ে, দ্যাটস ওয়াই এনের মানটা বেড়ে যায়, ডাব্লু বাড়ে না, এনের মান বেড়ে যায়, এনের মান আর ডাব্লিউ থাকে না, এনের মান ডাব্লিউ প্লাস এম এ হয়ে যায়। লিফটের ত্বরণ ইন্টু লিফটের ভর, আমার ভর, তার সাথে যুক্ত হয় আমার ওজন, তাই আমার ওজনটা বেড়ে যায়। এখানে এনটা হচ্ছে আমাদের এটা, তার ফলে কার্যকর যে ত্বরণটা, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, কার্যকর অভিকর্ষজ ত্বরণ বলা ভালো, এটা হচ্ছে জি, এখানে লিখবো আমরা কার্যকর অভিকর্ষজ ত্বরণ, সেটা হয়ে যাবে জি কস আলফা। এবং দ্যাটস ওয়াই আমরা এখানে যে টাইম পিরিয়ডটা পাবো সেটা হবে 2π√L বাই জি না করে জি কস আলফা। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011, অপশান নাম্বার এ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011, ঠিক। চলো নেক্সট, ওইটারে একটা ইউজ বলতে পারো 37-এ, যেখানে অ্যাঙ্গেলটুকু দিয়ে দিয়েছে আর কিছুই না। এখানে যে কার্যকর ত্বরণটা জি ড্যাশ ইজিক্যাল টু জি ইন্টু কস আলফা বা থিটা যাই বলো, সেখানে থিটাটার যে মানটা দিয়েছে সেটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কস 30 ডিগ্রি, তার মানে √3/2, তাহলে তোমার যে ইয়েটা দাঁড়াবে সেটা হবে 2π√L বাই জি ড্যাশ, তাহলে 2π√L
এল বাই জি ড্যাশ মানে হচ্ছে জি ইন্টু √3/2, টুটা উপরে চলে যাবে, তাহলে 12/√3g। অপশান নাম্বার এ এর সাথে ম্যাচ করছে। ঠিক আছে, সোজা ছিল। 38-এ আসছি। 38-এ একটা লেখচিত্র দিয়েছে এ ভার্সেস এক্স। আমরা ইকুয়েশন কি জানি, এ = ω²x। তাহলে এমন একটা গ্রাফ, যে গ্রাফের ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এ আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে এক্স, এই গ্রাফের যদি নতি বার করি a/x পাবো এবং সেটা ω²-এর মান দেবে। তাহলে এই গ্রাফের নতিটা আগে বার করি আমি। নতি বার করা মানে হচ্ছে tan θ মানে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে ω² যদি আমাদের 1 হয়, ওমেগাও আমাদের 1, আর ওমেগা যদি আমাদের 1 হয়, সেক্ষেত্রে আমাদের পর্যায়কাল হবে 2π/ω। তার মানে হচ্ছে 2π/1 মানে হচ্ছে 2π। 2π-এর কি মান বসাবো? না, 2π রেখে দিয়েছে। বেশ, হয়ে গেল অপশান নাম্বার ডি। 39-এ একটা অঙ্কটা একটু বিগ সাইজ আছে। দশা পার্থক্য বার করতে বলেছে আর লব্ধি বিস্তারটা বার করতে বলেছে, বুঝলাম, সরি বিস্তারের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এই টাইপের একটা অঙ্ক কিন্তু একদম ডিটেলসে আমি ওই মানে কী করে কী করতে হয়, সহগগুলো স্কোয়ার করে তার √ওভার নেওয়া, এটার যে প্রসেসটা, সে প্রসেসটা আমি একটা আগের ইয়েতে করিয়েছিলাম। সেটা হচ্ছে তোমার 16 নম্বরের প্রশ্ন এটা করানো আছে, চাইলে দেখতে পারো, সুবিধা হবে। 39-এরটা বলেছে x1 সমান হচ্ছে a sin ωt প্লাস a cos ωt। আগে এটাকে করি, প্রথমত এটাকে কমন নিই, তাহলে পড়ে থাকবে sin ωt প্লাস cos ωt। তাহলে এটার ক্ষেত্রে sin ωt আর cos ωt সহগ কত বলো তো? 1 আর 1। তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে √2 ইন্টু, এটা বুঝবে না নাকি, স্টেপ জাম্প করে ফেললাম, ঠিক আছে। এখানে √ওভার 1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, তার সাথে এ আছে, তার মানে হচ্ছে √2 দিয়ে গুণ করলাম, তাহলে √2 দিয়ে এখানে ভাগ করতে হবে 1/√2, আর sin ωt প্লাস 1/√2 cos ωt। এটা হলো বিষয়। এবারে টোটাল জিনিসটাকে আমি সাইনে কনভার্ট করতে পারি বা কসে কনভার্ট করতে পারি, যেটা করবে একটাই করব। তাহলে আমি সাইনেই করছি। তাহলে x1 সমান আমাদের কাছে দাঁড়াচ্ছে √2a। 1/√2কে আমি লিখতে পারি যে দেখো তো একটা সাইন হয়ে বসে আছে, sin ωtটা একটু আগে লিখলাম, আর 1/√2কে লিখবো cos 45 ডিগ্রি মানে π/4 প্লাস cos ωt হয়ে বসে আছে, ওইটাকে একটু আগে লিখলাম সাজানোর খাতিরে, আর sin π/4 সেটাও কিন্তু 1/√2। তাহলে এটা এলো sin a cos b প্লাস cos a sin b সমান হচ্ছে sin a প্লাস b, এটা দাঁড়ালো। একই রকমভাবে x2 আমাদের দাঁড়াবে, শিখিয়ে দিলাম, আমি ডাইরেক্ট করছি এবার। a sin ωt প্লাস a/√3 cos ωt, a/√3 cos ωt। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি a কমন নিই, আমাদের কাছে পড়ে থাকছে sin ωt প্লাস 1/√3 cos ωt। কথাটা ক্লিয়ার হলো? এরপর আমাদের কি বললাম, সহগগুলোর বর্গ করে যোগ করে √ওভার। আচ্ছা, তাহলে এখানে এ রাখলাম, এর কিন্তু সহগ 1, sin ωtর বর্গ সহগ 1 প্লাস 1/√3 তার স্কোয়ার করে সেটা রুট, যেটা পাবো সেটা দিয়ে আবার ওইগুলোকে ভাগ। তো কি পাচ্ছি একটু দেখি আমরা, ততক্ষণ অবধি এটাকে sin ωt এর সাথে একটা কিছু থাকবে, সেটা করেই নিই, একবারই করে নিই। তাহলে এখানে 1 স্কোয়ার, এখানে হচ্ছে 1/3, 1 প্লাস 1/3 কত হয়? 1 প্লাস 1/3, তার মানে কত দাঁড়াচ্ছে? এটা 4/3, 4/3-এর রুট, 4/3-এর রুট। তাহলে রুট করলে কি হচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে √3, তাহলে 2/√3। তাহলে 2/√3 দিয়ে গুণ করেছি, 2/√3 দিয়ে ভাগ করব, তাহলে ভাজিত 2/√3 মানে অ্যাকচুয়ালি গুণিত √3/2, গুণিত √3/2, দুটোকে গুণ করবো অমনি করে। আর এখানে অলরেডি বসে আছে cos ωt, আর তার সাথে হচ্ছে 1/√3 তো ছিলই, আর এখানে √3/2 আবার গুণ করব। আশা করি বোঝাতে পারলাম যে সহগগুলো নেব, সহগগুলোর বর্গ করব, তাকে যোগ করব, দেন রুট করব, যেটা পাবো সেটা দিয়ে গুণ, আর এইগুলোতে ইন্ডিভিজুয়ালি ভাগ না হলে ওই গুণটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে না, আমি তো এক্সট্রা রাখতে পারবো না। এবার দেখো, এবার এটা আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে √1 প্লাস 1/3, এটা হোক।
এই পাশে যদি আসি আমি, এটা হচ্ছে সাইন ওমেগা টি, আর সাইন √3/2 মানে হচ্ছে কত, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3 প্লাস কস ওমেগা টি, আর এটা হচ্ছে কত, এটা কেটে গেল হাফ, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে সাইন π/6, না এটা কসের ভার্সন চাই আমার, তাহলে কস তো π/6, কস π/6 মানে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান √3/2, আর এটা হচ্ছে সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি উইচ ইজ 1/2। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাছে দাঁড়াচ্ছে 4/3, 4-এর হচ্ছে 2, আর এখানে √3, আর এখানে হচ্ছে তার সাথে a, আর এখানে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস π/6। ওকে ডান। এটা ওর বিস্তার x2 এর, আর এটা এর বিস্তার x1 এর। এবার যদি বিস্তারগুলো অনুপাত নিই আমি, প্রথম আর দ্বিতীয় গতির বিস্তার মানে x1 অনুপাত x2 নিই, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কত, x1 এর হচ্ছে √2a অনুপাত 2a/√3, তাহলে এটাকে ডিভাইডেড বাই করতে হবে আর কি। দেখো তাহলে x1 = x2, এটা কত দাঁড়াবে, এখানে হচ্ছে √2a, এখানে হচ্ছে 2a/√3 উপরে চলে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে দাঁড়াচ্ছে √2, তার মানে হচ্ছে √3 = √2, √3 = √2। ঠিক আছে, আর দশা পার্থক্য করতে হবে। দশা পার্থক্য হচ্ছে একটা হচ্ছে π/4 মানে জানো কত, π/4 মানে 45 ডিগ্রি, আর একটা হচ্ছে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি 30 ডিগ্রির পার্থক্য কত, 15 ডিগ্রি। তাহলে দশা পার্থক্য যদি আমি বলি, দশা পার্থক্য সেটা হচ্ছে 15 ডিগ্রি। 15 ডিগ্রি মানে মনে রাখবে π/12, তাহলে করে দেখতে পারো, পাইটা 180 বসাবে, তাহলে √3/√2 আর π/12। অপশান নাম্বার এ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013। এটা হলো বিষয়। নেক্সট 40 নম্বরে কি বলেছে, 40তে বলেছে যদি সরল দোলগতি চলমান একটি কণা নিউ কম্পাঙ্ক বিশিষ্ট আন্দোলনে আন্দোলিত হয়, তাহলে গতিশক্তি 2 নিউ কম্পাঙ্কে পর্যাবৃত্ত হবে। 2 নিউ যেটাই সঠিক উত্তর সেটাই হবে। তুমি কাইনেটিক এনার্জি বলো কিংবা পোটেনশিয়াল এনার্জি বলো, এই দুটোই কিন্তু তোমার যদি নিউ কম্পাঙ্কের তোমার প্রাথমিক তরঙ্গটা থাকে, তাহলে কম্পাঙ্কটা যদি নিউ কম্পাঙ্কের থাকে, তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এই দুটোই কিন্তু ওই কণাটার 2 নিউ কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। এটা আমি ডিটেলসে বুঝিয়েছি তোমার এমসিকিউ নাম্বার 10-এ ডিটেলসে করিয়ে বুঝিয়েছি, তো এটা দেখতে পারো, আর এখানে করব না। আর এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014তে এসছে, অপশান নাম্বার বি, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2014তে এসছে। ঠিক আছে, এর পরেরটা 41 নম্বরেরটা বেশ বড় একটা ক্যালকুলেশন আছে। তারপরেরটা দেখো, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, এইটা চেনা চেনা লাগছে কেন, না 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 এটা অন্য, ঠিক আছে আমি এটা ভাবছিলাম। ঠিক আছে 40 অবধি থাকুক, এরপরের ভিডিওতে আমরা 41 থেকে 51 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। #5 এবং লাস্ট আমাদের পার্ট। এরপরে 28টা প্রশ্ন আছে প্রবলেম সেট এতে, ধরো 3টে হবে কিংবা 4টে হবে ভিডিও। যাই হোক, পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমসিকিউ লাস্ট পার্ট নিয়ে #5, যেখানে আমরা 41 থেকে 51 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, বাই।